জরিপ নির্বাচনের সময় অনেকেই চেঞ্জ হয়ে যায়। যদি বিএনপি কোনো কারণে ভুল করে এবং তাদের চিন্তা চেতনায় যদি ভুল আসে আর যে আয়েশি ভাব ওনাদের মধ্যে চলে আসে, তাহলে এই জরিপ ইলেকশন আরো তো সময় আছে। স্বতন্ত্র সহ যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে 1% ভোটের কথা বলে যেভাবে ফেলে দেওয়া হচ্ছে, এতে করেও নির্বাচনের আমেজটা ছোট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা বাংলাদেশের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য সকালবেলার স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ভিপি, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে একটি বেসরকারি জরিপ সংস্থা ইমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD একটি জরিপ পরিচালনা করেছে এবং তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছে। তো এই জরিপ সম্পর্কে আপনি কি জানেন এবং এই জরিপের ফলাফলটি আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে একটু যদি বিশ্লেষণ করতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। গতকালকেই সেটা এসেছে, গতকালকের পত্রিকাতে এসেছে যে জরিপ, সেটা নিয়ে সারা বাংলাদেশে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে আসলে ওনারা যে জরিপটা করেছেন, জরিপের কি মাপকাঠি ছিল সেগুলো নিয়ে বিস্তারিত পরে ব্যাখ্যা করা যাবে। বাট জরিপ যেটা উনি করেছেন, 2 থেকে 2.5 হাজার মানুষের উপরে প্রতিজনকে প্রশ্ন করেছেন যে সামনের নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান। এটার মধ্যে ওনারা এনেছেন 68% সম্ভবত কিংবা 70%-এর মতো বিএনপির পক্ষে, 28-এর মতো 19% জামায়াতের পক্ষে, আর 2.06 এনসিপির পক্ষে। আর এনসিপি আর জামাত যেহেতু একসাথে আছে, এটা 19 একসাথে হিসাব করলে এটা 21-22-এ চলে আসে। যেই জরিপটা করেছে, আসলে এখন বাংলাদেশের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আসলে এই জরিপের যে মতামতটা দেওয়া হয়েছে এটার পক্ষেই এমনই চলছে। আর সবচেয়ে বেশি ইদানিং দুইটা রাজনৈতিক দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল, যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটা অবস্থান ছিল, এখানে 8 দলীয় জোট করে যেটা করা হয়েছিল, আর বিএনপি নেতৃত্বাধীন যে জোট করা হয়েছিল সেটা এই ভার্সেসই হওয়ার কথা ছিল। কিন্তু ইদানিং জামাত ইসলামের যে জোট অনেক গেমে তারা হেরে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হলো। ওনারা ইদানিং পিছিয়ে গেছে। আজ থেকে ধরেন 15 দিন আগে ওনাদের একটা বড় অবস্থান ছিল, দেশে ভালো অবস্থানই ছিল আমি মনে করি। হেরে গেছে। আসলে রাজনীতিতে গুটির চাল যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে তো গর্তে পড়তেই হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে জামাত ইসলামী বিভিন্ন ইস্যুতে কথাবার্তায় চালচলনে তারা ভুল করেছে। আর সবচেয়ে বড় ভুল করেছে আমাদের এনসিপির ছেলেগুলা। এই ছেলেরা গত 17-18 মাসে ওদের কাছে জাতি যে প্রত্যাশা করেছিল, প্রত্যাশার কাছাকাছি যেতে পারেনি। ওরা প্রত্যাশাকে ছোট করে ফেলেছে। আসলে ওরাই আজকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার থাকার কথা। আমি আপনার এই টকশোতেও বলেছিলাম, আরো বিভিন্ন জায়গাতে বলেছি, যে এরা যদি দল না করে যা শাহবাগে দাঁড়িয়ে থাকতো, তাহলে এদের কথাই এই দেশ ভবিষ্যতে পরিচালিত হতো এবং জাতি সবচেয়ে বেশি উপকৃত হতো। আজকে দেখেন তারা কিভাবে চরমভাবে বিভিন্ন কারণে বিতর্কিত হচ্ছে। আজকে একটা মেয়েকে, জুলাই যোদ্ধা ছিল মেয়েটাকে, আমিও পছন্দ করতাম, আমি মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির দায়ে, আবার আজকে জামিনও হয়েছে। এই যে একটা কেলেঙ্কারির মধ্যে পড়তেছে। ওই দিন আবার হবিগঞ্জে এক ছেলে বৈষম্য বিরোধী কি কথাবার্তা বলছে। এই যে ওরা এভাবে বিতর্কে জড়ায় গেছে, জড়ায় যায় এই ভুলগুলা করে এই জুলাইয়ের অভ্যুত্থানটাকে বিতর্কিত করে ফেলেছে। আজকেও জুলাই মঞ্চ থেকে এক ছাত্র নেতা সম্ভবত বলেছেন যে এনসিপি জুলাইয়ের চেতনাটাকে ধ্বংস করে ফেলেছে। এবং সবচেয়ে বেশি যেটা করেছে, তাদের একটা স্বাধীন সত্তা ছিল, এই সত্তাটা আস্তে আস্তে এমন ছোট হয়েছে, এখন ওরা গিয়ে যোগ দিয়েছে জামায়াতের পাল্লায়। আগে অনেক রাজনৈতিক দলও বলতো, আমরাও বলতাম যে জামাত এনসিপি যে ভুল করছে এই জন্য জামাতই সেটা করাচ্ছে। আসলে এখন প্রমাণিত হলো যে জামাত ইসলামের কথাই যে এনসিপি চলতো, যেহেতু একসাথে জোট হয়েছে তাই তো প্রমাণ করে। আরো ইন্টারেস্টিং যেটা, যে জামাত ইসলাম একবার নাহিদ বলেছে জামাত একটা ভণ্ড সংগঠন, তাদের সাথে রাজনীতি করা যায় না, তারা কোনো কথা দিয়ে কথা রাখে না। এটার উত্তরে জামাতের সেক্রেটারি সাহেব বলছিলেন যে মিয়া গোলাম পরওয়ার, সে মনে হয় বলছিলেন যে বাবার সাথে ছেলে জন্ম নিয়ে বাবার সঙ্গে পাল্লা দিতে আসে না, মানে এই পর্যায়ে চলে গেছিল। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ভুলগুলা ইদানি জামাত ইসলাম করাতে তাদের জোটের উপরে এটার প্রভাব পড়েছে। আর ওই দিক দিয়ে
তারেক রহমান সাহেব দেশে এসেছেন, বাংলাদেশের ঐতিহাসিক সম্বর্ধনা নিয়েছেন, এতে ওনার অ্যাডভান্টেজটা অনেক বেড়ে গেছে এই দলের, এই জোটের। আর সবচেয়ে সে ওনার টোটাল বক্তৃতাতে এবং একটা কথাও কেউ ভুল ধরার মতো স্কোপ পায় নাই। সেটা নিয়ে আরেকদিন আপনার সাথে আরো বিস্তারিত কথা বলা যাবে। তবে ওনার চাল চলনে, আচার আচরণে মনে হচ্ছে যে উনি আগে যেটা ছিল, যে ভুল ত্রুটি ছিল, সব শুধরিয়ে নতুন একটা সুন্দর বাংলাদেশের যেটা উনি বলে আসছেন, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, এই জন্য এগিয়ে গেছে। এর মধ্যে নেত্রীর মৃত্যু হওয়াতে উনার জানাজাতেও যে মানুষ হয়েছে, মানুষ শুধু তাদের দলের, বিএনপির দলেরই লোক ছিল সেটা না, সেখানে সমস্ত অনেক মানুষজন ছিল, সেটার জন্য প্রভাব বেড়েছে। তবে এগুলির উপরে, জরিপের উপরে ভরসা করে যদি বিএনপি কোনো কারণে ভুল করে এবং তাদের চিন্তা চেতনায় যদি ভুল আসে আর যে আয়েশি ভাব ওনাদের মধ্যে চলে আসে, তাহলে এই জরিপ, ইলেকশন আরো তো সময় আছে, এই জরিপ আরো 1 মাস আছে, জরিপ অনেক উলটপালট হয়ে যাবে। অতীতে অনেক জরিপ টরিপ হয়েছে, জরিপ নির্বাচনের সময় অনেকেই চেঞ্জ হয়ে যায়। সুতরাং আজকের জরিপে, আজকের বাজারে যা আছে, এটা আমি মনে করি কাছাকাছি অবস্থান আছে। এই জন্য যারা জরিপ করেছেন তাদেরকেও ধন্যবাদ দেই, এবং মানুষে এটাই প্রত্যাশা করতেছে যাতে মানুষ এভাবে যায়। আর সমস্ত দলেরই যদি বাজারে কম্পিটিশন থাকে তাহলে সবচেয়ে সুন্দর হয়। আরো সবচেয়ে বড় জিনিস, ইদানিং নির্বাচন কমিশনের আন্ডারে স্বতন্ত্র সহ যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে 1% ভোটের কথা বলে যেভাবে ফেলে দেওয়া হচ্ছে, এতে করেও নির্বাচনের আমেজটা ছোট হয়ে যাচ্ছে। তো নির্বাচনের এমনি তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকাতে নির্বাচনটা একটু একপেশি হয়ে যাচ্ছে। এটা বিএনপির মতো বড় দলের সামনে সরকার হবে, সব রাজনৈতিক দলই একসঙ্গে যদি সরকার গঠন করে, মানে এই বিষয়টাই। কারণ এরপরে ইদানিং তারেক রহমান সাহেবের সাথে যেভাবে লাইন ধরে সবাই সাক্ষাৎ করতেছে, এতে তো মনে হচ্ছে জাতীয় সরকারেই যাবে। তাহলে তো আর বিরোধী দল আসলে হচ্ছে না, আলাপ আলোচনার মাধ্যমে সব বিষয়ের সমাধান হবে, রাজপথ শীতল থাকবে রাস্তা। আসলে এই জন্য সবকিছু একটু গুবলেট লাগতেছে। তারপরেও আমার কাছে যেটা মনে হয়, জাতি একটা সুন্দর নির্বাচন আশা করে, অচিরেই হয়তো নির্বাচন হবে। আর কম্পিটিশন থাকলে রাজনীতিবিদ এবং মানুষের মূল্যটা থাকে, আর না হলে মূল্যটা কমে যায়। তবে এই জরিপকে আমি ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে শীতের মধ্যে এই কাজটা করেছেন। আর বাংলাদেশে প্রচন্ড শীত চলছে এখন, আল্লাহ যেন আমাদেরকে সেখানেও সমস্ত মানুষকে ভালো রাখে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিন্ট কপি সংগ্রহ করবেন এবং দেশ বিদেশের সকল সংবাদ জানতে আমাদের ওয়েব পোর্টালে চোখ রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।